বন্ধুরা, একটা কথা ভাবুন তো, যদি বছরের পর বছর আপনি কারো সাহায্য নেন, তার সুযোগ সুবিধা ব্যবহার করেন, আর তারপরেই সেই মানুষটার বিরুদ্ধে প্রতিনিয়ত অকথা কুকথা বলতে শুরু করেন, তাহলে একটা সময় কি হবে? তখন এমন একটা সময় আসবে যখন সে ব্যক্তি বলবে, এবার তুমি নিজের ব্যবস্থা নিজেই করে নাও। আর অনেকের মতে আজ ভারত আর বাংলাদেশের সম্পর্ক ঠিক এমন জায়গাতেই এগিয়ে যাচ্ছে, কারণ গত কয়েক মাসের মধ্যে দুই দেশের তরফ থেকে এমন একের পর এক কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেগুলোর প্রভাব সরাসরি বাংলাদেশের সাধারণ মানুষের উপর পড়েছে। আর এখন যে বিষয়টা নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে তা হলো চিকিৎসা পরিষেবা আর সরকারি সুবিধা। বিষয়টা বুঝতে হলে একটু পেছনে ফিরে যেতে হবে, কারণ অনেক বছর ধরেই বাংলাদেশের সাধারণ মানুষের কাছে ভারত শুধুই একটা প্রতিবেশী দেশ নয়, বরং প্রয়োজনে ভরসা করার মতো একটা জায়গা। আর চিকিৎসা ক্ষেত্রে এই ভরসার সব থেকে বড় কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ, কারণ ঢাকা থেকে কলকাতার দূরত্ব খুব বেশি নয়, ভাষাগত সমস্যাও নেই, সাংস্কৃতিক মিলও রয়েছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এমন অনেক চিকিৎসা পরিষেবা রয়েছে যেগুলো বাংলাদেশে পেতে খুব দীর্ঘ সময় লাগতে পারে, তবে তুলনামূলকভাবে ভারতে তা অনেক দ্রুত এবং প্রায় কম খরচায় হয়ে থাকে। আর ঠিক সেই কারণেই বছরের পর বছর ধরে লক্ষ লক্ষ বাংলাদেশি চিকিৎসার জন্য ভারতের কাছে ছুটে এসেছে। এই সংখ্যাটা কত বড় জানেন? বিভিন্ন রিপোর্ট এবং মেডিকেল ট্যুরিজমের তথ্য অনুযায়ী 2022 সালে প্রায় 3 লক্ষ বাংলাদেশি চিকিৎসার উদ্দেশ্যে ভারতে এসেছিলেন। আর মাত্র এক বছরের মধ্যে অর্থাৎ 2023 সালে সেই সংখ্যা প্রায় 48% বেড়ে 4,50,000-এর কাছাকাছি পৌঁছে যায়। আর 2024 সালে বিভিন্ন তথ্য অনুযায়ী এই সংখ্যাটা প্রায় 6,44,000-এর কাছাকাছি চলে যায়। অর্থাৎ মাত্র কয়েক বছরের মধ্যে চিকিৎসার জন্য ভারতে আসা বাংলাদেশিদের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই বিপুল সংখ্যক মানুষ ভারতের কোন শহরে সব থেকে বেশি আসতেন? উত্তরটা খুব সোজা, কলকাতা। কারণ চিকিৎসা করতে আসা বাংলাদেশি রোগীদের একটা বড় পছন্দের জায়গা ছিল পশ্চিমবঙ্গ। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী প্রায় 60% রোগী সরাসরি কলকাতার হাসপাতালগুলোতেই চিকিৎসা নিতে আসতো, কারণ এখানে আন্তর্জাতিক মানের হাসপাতাল রয়েছে, অভিজ্ঞ ডাক্তার রয়েছে, আধুনিক চিকিৎসা প্রযুক্তি রয়েছে। আর সব থেকে বড় কথা, রোগী এবং তার পরিবারের কাছে পরিবেশটা অনেকটাই পরিচিত, ভাষার কোনো সমস্যা নেই, সাংস্কৃতিক অমিল নেই, আর যাতায়াত তুলনামূলকভাবে সহজ। আর সেই কারণেই বছরের পর বছর ধরে কলকাতা বাংলাদেশের হাজার হাজার পরিবারের কাছে চিকিৎসার একটা বড় কেন্দ্র হয়ে উঠেছিল। সংখ্যাগুলো দেখলে বিষয়টা আরো পরিষ্কার হবে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী কলকাতার কিছু বড় হাসপাতালে প্রতিদিন শতাধিক বাংলাদেশি রোগী চিকিৎসার জন্য পৌঁছাতো। কিছু কিছু ক্ষেত্রে প্রতিদিন প্রায় 100 থেকে 150 জন পর্যন্ত বাংলাদেশি রোগী হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, কয়েকটি হাসপাতালে মাসিক বাংলাদেশি রোগীর সংখ্যা কয়েকশো ছাড়িয়ে প্রায় কয়েক হাজারের ঘরে পৌঁছে গেছে। এখন একবার ভেবে দেখুন, এটা কোনো ছোট সংখ্যা নয়, এটা শুধু কোনো রোগীর গল্পও নয়, এটা আসলে সম্পূর্ণ মেডিকেল সিস্টেমের গল্প, যেখানে হার্টের অপারেশন থেকে শুরু করে ক্যান্সারের চিকিৎসা, কিডনির প্রতিস্থাপন, নিউরোলজিক্যাল সার্জারি, অর্থোপেডিক কিংবা শিশুদের জটিল রোগের চিকিৎসা, সবকিছুর জন্যই বাংলাদেশের বহু মানুষ ভারতের ওপর নির্ভর হয়ে উঠেছিল। আর এই নির্ভরতা কতটা গভীর ছিল সেটা বোঝার জন্য কয়েকটা বিষয় মাথায় রাখা প্রয়োজন। অনেক পরিবার চিকিৎসার খরচ জোগাড় করার জন্য নিজেদের জমি বাড়ি বিক্রি করে দিয়েছে, অনেক পরিবার ঋণ নিয়েছে, অনেকে জীবনের সমস্ত সঞ্চয় খরচ করে ফেলেছে শুধু কলকাতায় এসে চিকিৎসা করানোর আশায়। কিন্তু এখানেই গল্পটা শেষ নয়, কারণ চিকিৎসার পাশাপাশি আরো একটা ভীষণ বড় বিষয় দীর্ঘদিন ধরে বিতর্কের মধ্যে চলছিল। আর সেই বিষয়টা হলো সরকারি সুবিধা এবং তার প্রকৃত প্রাপকদের প্রশ্ন। পশ্চিমবঙ্গে গত কয়েক দশক ধরে কিছু সামাজিক প্রকল্প চালু রয়েছে। মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য পরিষেবার জন্য স্বাস্থ্যসাথী এবং খাদ্য নিরাপত্তা, শিক্ষা সংক্রান্ত সুবিধা, বিভিন্ন ক্ষেত্রেই সরকার একাধিক প্রকল্প চালু করেছে। এসব প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিছু বিতর্ক সামনে এসে দাঁড়িয়েছে। অভিযোগ উঠছে, অবশ্য অভিযোগ বলাটা ভুল, কিছু ক্ষেত্রে সুবিধার অপব্যবহার করা হয়েছে এবং এটা সঠিক যে ভুয়ো নথি ব্যবহার করে সরাসরি সুবিধা নেওয়ার কথাও বলা হয়েছে। এমনকি রাজনৈতিক মহলের একাংশের দাবি, কিছু অনুপ্রবেশকারীরা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাও পেয়েছে,
অবশ্য এই অভিযোগ নতুনও নয় এবং এটা মিথ্যাও নয়। বহু বছর ধরে এই বিষয়টিকে নিয়ে রাজনৈতিক বিতর্ক চলেছে। এক পক্ষ বলছে বিষয়টার ব্যাপক অব্যবহার হয়েছে, অপরপক্ষ বলছে অভিযোগগুলোর একটা বড় অংশ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কিন্তু বিতর্ক যতই হোক, একটা প্রশ্ন বারবার সামনে আসছে, আর সেই প্রশ্নটা খুব সাধারণ। যে টাকা দিয়ে এই প্রকল্পগুলোকে চালানো হচ্ছে, সেই টাকাগুলো আসছে কোত্থেকে? উত্তরটা খুবই সোজা, করদাতাদের পকেট থেকে, অর্থাৎ আপনার আমার মতো সাধারণ মানুষের পকেট থেকে আসছে। আর ঠিক সেই কারণেই একটা প্রশ্ন সামনে আসে, আর এখানেই উঠে আসে একটা বড় প্রশ্ন, এই সুবিধাগুলোর প্রথম অধিকারী কাদের হওয়া উচিত? আজকের এই বিতর্কের কেন্দ্রবিন্দুর আসল প্রশ্নটাই এটা। কারণ অনেকেই বলছে ভারতের কোটি কোটি মানুষ এখনো সরকারি হাসপাতালে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকে, অনেকে সময় মতো চিকিৎসা পায় না, আবার অনেক পরিবার আজও চিকিৎসার খরচ জোগাড় করতে গিয়ে অর্থাভাবে ভুগছে। তাহলে যদি সরকারের টাকার সুবিধা এমন কোনো মানুষ পেয়ে থাকে যারা এদেশের বৈধ নাগরিকই নয়, সেক্ষেত্রে প্রশ্নটা ওঠাটা স্বাভাবিক। আর ঠিক সেখান থেকেই শুরু হচ্ছে একটা নতুন নিয়ম এবং প্রশাসনিক ব্যবস্থার আলোচনা। কারণ এখন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে নথিপত্র যাচাই এবং পরিচয় যাচাইকে আরো কঠোরভাবে পালন করা হচ্ছে। বৈধ পরিচয়পত্র, নাগরিকত্ব সংক্রান্ত তথ্য এবং বসবাসের প্রমাণ করার মতো তথ্যকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারের বক্তব্য খুবই স্পষ্ট, যারা প্রকৃত উপভোক্তা তাদেরকেই সরকার সুবিধা দেবে, এর বাইরে কাউকে না। আর ঠিক সেই কারণেই অনেকের মতে আগামী দিনে পরিস্থিতি আগের মতো থাকবে না, কারণ নিয়ম যতই কঠোর হবে ততই সুবিধা পাওয়ার ক্ষেত্রে পরিবর্তন আসবে। কিন্তু এখানেই আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, ভারত কি একাই এই ধরনের নীতি গ্রহণ করছে, নাকি বিশ্বের অন্যান্য দেশগুলোও এই একই পথে হাঁটছে? চলুন এবার একটু আন্তর্জাতিক উদাহরণের দিকে তাকাই। আমেরিকার কথা তো সবাই জানেন। বিশ্বের অন্যতম উন্নত স্বাস্থ্য ব্যবস্থা থাকা সত্ত্বেও সেখানে চিকিৎসা অন্যতম ব্যয়বহুল একটা বিষয়। অনেক ক্ষেত্রে স্বাস্থ্য বীমা না থাকলে একটি সাধারণ চিকিৎসার বিলও একজন মানুষের নাভিশ্বাস তুলে দিতে পারে। ইউরোপের অনেক দেশেও তো নাগরিকদের জন্য বিশেষ সুবিধা চালু করা হয়েছে, কিন্তু বিদেশিদের ক্ষেত্রে সেখানে আলাদা নিয়ম, আলাদা ফি এবং আলাদা শর্ত প্রযোজ্য রয়েছে। চীনের ক্ষেত্রেও এই ধরনের চিত্র দেখা যায়। সেখানেও স্বাস্থ্য ব্যবস্থা মূলত নিজেদের নাগরিকদের প্রয়োজনকে কেন্দ্র করেই পরিচালিত হয়, অর্থাৎ পৃথিবীর একাধিক দেশ এই ধরনের বিষয়কে প্রাধান্য দেয়। প্রথমে নিজেদের নাগরিক, তারপর অন্যরা। আর ঠিক সেই কারণেই অনেকে মনে করছে ভারত যদি এই একই নীতি অনুসরণ করে তাহলে স্বাভাবিকভাবেই এই বিষয়ে তাদেরকে বলার কিছু থাকে না। কিন্তু এক্ষেত্রে গল্পের আরো একটা দিক আমাদেরকে দেখতে হবে, কারণ ভারত ও বাংলাদেশের সম্পর্ক শুধুমাত্র দুই দেশের সম্পর্ক নয়, এটা ভাষার সম্পর্ক, এটা সংস্কৃতির সম্পর্ক, এটা ইতিহাসের সম্পর্ক, এটা 1971 সালের মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে জড়িত থাকা একটা সম্পর্ক। আর সব থেকে বড় কথা, এটা কোটি কোটি সাধারণ মানুষের সম্পর্ক। সেই কারণেই চিকিৎসার মতো মানবিক বিষয়গুলোকে সবসময় একটু বেশি সংবেদনশীল হয়ে দেখা উচিত। কারণ এখানে শুধু পরিসংখ্যান কাজ করছে না, এখানে কাজ করছে আবেগ। কিন্তু বাস্তবতা হলো গত কয়েক বছরে দুই দেশের মধ্যে সম্পর্ক নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে, কখনো রাজনৈতিক মন্তব্যের মাধ্যমে বা কখনো কূটনৈতিক টানাপোড়েনের মাধ্যমে, আবার কখনো সমাজ মাধ্যমে ভারতীয়দের বিরুদ্ধে প্রচার নিয়ে, আবার কখনো কখনো বাণিজ্যিক মত পার্থক্যকেও নিয়ে। ফলে স্বাভাবিকভাবে অনেক ভারতীয় নাগরিকদের মনেও একটা প্রশ্ন তৈরি হয়েছে, যদি একটা দেশ বরাবর ভারতের সমালোচনা করে তাহলে ভারত কেন তাদেরকে এই সুযোগ সুবিধা দেবে এবং ভবিষ্যতে এটা দিতেই থাকবে? এই প্রশ্নের উত্তর সবার কাছে এক নয়। বিতর্ক রয়েছে, মতভেদ রয়েছে, কিন্তু একটা বিষয় অস্বীকার করার উপায় নেই, পরিস্থিতি বদলাচ্ছে। আর এই পরিবর্তনের প্রভাব ধীরে ধীরে স্বাস্থ্য খাতেও দেখা যেতে শুরু করেছে। তবে বিষয়টা শুধু হাসপাতাল বা রোগীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, আর সেই সঙ্গে জড়িয়ে আছে আরো বড় একটা অর্থনৈতিক বাস্তবতা। অনেকেই হয়তো জানেন না, ভারত বাংলাদেশের অন্যতম লার্জেস্ট মেডিসিন সাপ্লায়ার। প্রতি বছর ভারত থেকে বিপুল পরিমাণ ফার্মাসিউটিক্যাল পণ্য বাংলাদেশে রপ্তানি হয়, যার আর্থিক মূল্য কয়েকশো কোটি টাকার সমান। অর্থাৎ চিকিৎসা শুধুমাত্র মানবিক সম্পর্কের বিষয় নয়, এটা একটা বড় অর্থনৈতিক সম্পর্ক। আর ঠিক সেই কারণেই
ভবিষ্যতে যদি মেডিকেল ভিসা, স্বাস্থ্য খাত, ওষুধ সরবরাহ কিংবা বাণিজ্যিক সংক্রান্ত কোনো নীতিগত পরিবর্তন হয়, তাহলে তার প্রভাব শুধুই একটা দেশে নয়, দুই দেশের ভেতরেই অনুভূত হতে পারে। আর সেই কারণেই আজকের এই বিষয়টা আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ এটা শুধু চিকিৎসার গল্প নয়, এটা একটা করদাতার গল্প, এটা একটা সরকারি সুবিধার গল্প, এটা সীমান্তের গল্প, এটা রাজনৈতিক গল্প, এটা ভারত এবং বাংলাদেশের ভবিষ্যতের গল্প। আর এটা সেই গল্প যার উত্তর নিয়ে আজও বিতর্ক রয়েছে। একটা দেশের সম্পদ এবং সরকারি সুবিধার প্রথম অধিকার শুধুই কি সেই দেশের মানুষের থাকা উচিত, নাকি প্রতিবেশী সম্পর্ক, মানবিক দায়বদ্ধতা এবং ঐতিহাসিক বন্ধুত্বের খাতে কিছুটা ব্যতিক্রম থাকা উচিত? এ বিষয়ে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটা একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।